বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি একটি অধ্যায় নিয়ে হাজির হয়েছি, যে অধ্যায়টির নাম ক্যাপিটাল বাজেটিং। এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়, এই অধ্যায়টি বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল অফ ফিনান্সের অধ্যায়। এই অধ্যায়টি বিবিএ অনার্স অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর তৃতীয় বর্ষের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়েরও একটি অধ্যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার এই কথা দ্বারা তোমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারবে যে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা আমরা দেখা যাচ্ছে প্রত্যেক ইয়ারই পাই। এটা মাস্টার্সেও রয়েছে। গুরুত্বের দিক দিয়ে অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথাপি এই অধ্যায় থেকে প্রত্যেক বৎসরই একটি করে প্রশ্ন পরীক্ষায় আসে। আজকে আমি এই অধ্যায়টি নিয়ে তোমাদের মধ্যে আলোচনার জন্য ক্ষুদ্র প্রয়াস চালাচ্ছি। প্রথমে আমরা পড়ে নেই আজকের অঙ্কটা, আমরা একটু যদি দেখে নেই তাহলে, এ কোম্পানি ইজ কনসিডারিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজড which requires an initial cash outlay of টাকা 5 lakhs। একটি কোম্পানি মূলধন বিনিয়োগের প্রস্তাব বাবদ তার প্রাথমিক বিনিয়োগের প্রয়োজন 5 লক্ষ টাকা। আমরা প্রশ্ন ব্যবচ্ছেদ অংশে যদি যাই, এই 5,000 টাকা হলো কি ইনিশিয়াল ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, অথবা এটা আমরা সহজে এখানে বলতে পারি এনসিইউ, নেট ক্যাশ আউটলে। নেট ক্যাশ আউটলে, যে পরিমাণ অর্থ বিনিয়োগ করা হবে এটি কি এনসিইউ বা নেট ক্যাশ আউটলে। দ্য প্রজেক্ট উইল হ্যাভ এ সেলভেজ ভ্যালু অফ টাকা 50,000 at the end of its estimate life of 5 years। 5 বছর শেষে এই প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য, উদ্ধার মূল্য কত? 50,000 টাকা, যেটাকে আমরা সেলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, স্কার ভ্যালু বলে প্রশ্নে অনেক সময় এসে থাকে। আবারও বলছি, সেলভেজ ভ্যালু, রেসিডুয়াল ভ্যালু, স্কার ভ্যালু। এটা 5 বছর শেষে আমরা কত পাইলাম? ভগ্নাবশেষ মূল্য পেলাম কত? 50,000 টাকা। ট্যাক্স রেট 40% অ্যান্ড কস্ট অফ ক্যাপিটাল ইজ টাকা ইজ 10%। করের হার দেওয়া আছে 40% এবং সুযোগ ব্যয়ের হার দেওয়া আছে বা মূলধন ব্যয় ডিসকাউন্ট ফ্যাক্টর দেওয়া আছে তোমার কত? 10%। দ্য এস্টিমেটেড ক্যাশ ফ্লোজ বিফোর দ্য ট্যাক্স আর অ্যাজ ফ্লোজ। কর পূর্ববর্তী নগদ আন্তঃপ্রবাহগুলো নিম্নে দেওয়া আছে। 1, 2, 3। প্রথম বছর 1,20,000, দ্বিতীয় বছর 1,40,000, তৃতীয় বছর 1,60,000, চতুর্থ বছর 1,80,000, পঞ্চম বছর 2 লক্ষ টাকা আমরা দেখতে পাচ্ছি। রিকোয়ার তোমাকে কি করতে হবে? পে ব্যাক পিরিয়ড, এনপিভি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই, এনপিআই নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স, সারপ্লাস লাইফ, এটা বের করতে হবে। অঙ্কটা করার আগে আমার প্রশ্ন ব্যবচ্ছেদ অংশে জানতে হবে। আমরা জানি এখানে ক্যাশ ইনফ্লো 2 ধরনের হয়, একটা কি ইকুয়াল আর একটা আনইকুয়াল। আমরা প্রশ্নটা পড়ে এর মধ্যে জেনে গেলাম এখানে ক্যাশ ইনফ্লোগুলো কি আনইকুয়াল। আমি প্রশ্ন লিখেছি ওয়েন ক্যাশ ইনফ্লোস আর আনইকুয়াল, যদি নগদ আন্তঃপ্রবাহটা কি অসমান হয়। তাহলে আমি 5 লক্ষ টাকা বিনিয়োগ করে প্রথম বছর পাবো কত? 1,20,000 টাকা। দ্বিতীয় বছর পাবো কত? 1,40,000 টাকা। তৃতীয় বছর পাবো 1,60,000 টাকা। চতুর্থ বছর পাবো 1,80,000 টাকা।
পঞ্চম বছর পাবো 2 লক্ষ টাকা। যেটা আমি পাবো এটি কি ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। ক্যাশ আউটফ্লো ছিল আমার কত 5 লক্ষ টাকা। 5 লক্ষ টাকা বিনিয়োগ করে আমি এই টাকাটা প্রত্যেক বছর কিন্তু সমান পাচ্ছি না। তাহলে পাচ্ছি কি 5টা বছরে ভিন্ন ভিন্ন অ্যামাউন্ট পাচ্ছি। তাহলে আমরা ধরে নিতে পারি এখানে ক্যাশ ইনফ্লো কি আনইকুয়াল, অসমান। যদি ক্যাশ ইনফ্লো আনইকুয়াল হয় তাহলে এর সূত্র দিয়ে আমরা এই অঙ্কটা কি সাজিয়ে নেব। অঙ্ক শুরু করার আগেই তোমাকে কী করতে হবে, একটি টেবিল ক্যালকুলেশন টেবিল সাজিয়ে নিতে হবে। এই টেবিলটা অনেক শিক্ষার্থীরা পরীক্ষার হলে ভুলে যায় সম্ভবত, তথাপিও সময় সংকীর্ণতার কারণে আমি এইভাবেই করেছি, না হলে অন্যভাবে যেতাম। তোমরা ইচ্ছে করলে অন্যভাবে করে নিতে পারো। তাহলে আমাকে এখানে বলা হয়েছে পেব্যাক পিরিয়ড, এনপিপি, প্রফিট ইন্ডেক্স, সারপ্লাস লাইফ এন্ড বিগ। এখন এইটা থেকে আমরা কি জানব, টেবিল ফর প্রেজেন্ট ভ্যালু, টেবিল ফর প্রেজেন্ট ভ্যালু। টেবিল ফর প্রেজেন্ট ভ্যালুতে আমরা কি থাকবে, ইয়ার। দেখো প্রশ্নে যে আছে যে ইয়ার রেটগুলো আমরা লিখলাম। ক্যাশ ইনফ্লো যা আছে, হ্যাঁ প্রশ্নে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে বাধ্যতামূলক তোমাকে ডিপ্রিসিয়েশন অর্থাৎ অবশ্যই ধরতে হবে। প্রশ্নে যদি ট্যাক্স রেট দেওয়া থাকে, অন্য কোনো কথাবার্তা দেওয়া না থাকলে এই টাকাগুলো ধরতে হবে। টাকাগুলো কোথায় আছে, CFBT অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, কর পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ। আশা করি বুঝতে পেরেছ। আবারও বলছি, যদি প্রশ্নে ট্যাক্স রেট দেওয়া থাকে তাহলে একটু সমস্যায় আমরা পড়তে হয়। যদি অন্য কোনো কথা, এই টাকাটা কোথায় আছে, তাহলে এই টাকাটা আছে কোথায়, CFBT-তে অর্থাৎ ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স। ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, তাহলে যেহেতু ট্যাক্স রেট আছে সুতরাং ডিপ্রিসিয়েশন ধরতে হবে বাধ্যতামূলক। ডিপ্রিসিয়েশনের সূত্র কি, কস্ট 5 লাখ মাইনাস স্যালভেজ ভ্যালু 50,000 ডিভাইডেড ইউজফুল লাইফ। আমি এখানে সময় জায়গার অভাবে দেই নাই। তারপর আবার বলছি সূত্রটা, ডিপ্রিসিয়েশন ইকুয়াল টু কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু। কস্ট কত 5 লাখ, স্যালভেজ ভ্যালু 50,000, বিয়োগ করলে কত 4.5 লাখ। 5 দ্বারা ভাগ করলে কত হয়, 5 নং 45, 90,000 টাকা করে। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কত পেলাম, দেখো ডিপ্রিসিয়েশন এক্সপেন্স কত পেলাম, প্রত্যেকবার সমান স্ট্রেট লাইন মেথড। কেন করলাম, এখানে অন্য কোনো পদ্ধতি উল্লেখ না থাকলে আমরা সরল রৈখিক পদ্ধতি কী করব, নগদ সরলরৈখিক পদ্ধতি আমরা ডিপ্রিসিয়েশন ধার্য করব। আমরা ডিপ্রিসিয়েশন ধার্য করে নিলাম, ডিপ্রিসিয়েশন লিখলাম। ডিপ্রিসিয়েশন তাহলে কি, CFBT থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলে EBT আর্নিং বিফোর ট্যাক্স বাদ দিতে হবে। EBT থেকে তুমি ট্যাক্স বাদ দিবা, প্রশ্নে দেওয়া আছে। ট্যাক্স বাদ দিলে EAT মিনস আর্নিং আফটার ট্যাক্স, যেটাকে আমরা NPAT বলতে পারি, কি নেট প্রফিট বা নেট আয় বলতে পারি। এটার সাথে আমরা NCB নেট ক্যাশ বেনিফিট, এটার অন্য একটি নাম কি CFAT আমরা লিখতে পারি। তো আমরা NCB দিয়ে করব। তাহলে এটা কিভাবে আসলো, EATর সাথে পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ, EATর সাথে পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ। দেখো তাহলে ডিপ্রিসিয়েশন কত 90,000, EAT কত 18,000। তাহলে 90 আর 18 যোগ করলে কত 1,08,000। 90 আর 30 যোগ করলে 1,20,000। 90,000 আর 42,000 যোগ করলে 1,32,000। 90,000 আর 54,000 যোগ করলে 1,44,000। 90,000 আর 66,000 যোগ করলে 1,56,000। এর মধ্যে আমরা একটি প্রশ্ন এখানে লক্ষণীয় ব্যাপার, যেটাতে দেওয়া আছে কি স্যালভেজ ভ্যালু। ভ্যালু আউট মেথডে স্যালভেজ ভ্যালুটা কী করে, স্যালভেজ ভ্যালু বা ওয়ার্কিং ক্যাপিটাল লাস্ট ইয়ার প্রজেক্ট লাইফের শেষ ইয়ারে কী করতে হয়, যোগ করে দিতে হয়। যেহেতু প্রশ্নের স্যালভেজ ভ্যালু আছে এজন্য আমরা কি করলাম, পঞ্চম বছরিয়া স্যালভেজ ভ্যালুটা কি যোগ করে দিলাম। পঞ্চম বছর আমরা কি করলাম, স্যালভেজ ভ্যালুটা যোগ করে দিলাম। তাহলে আমরা NCB পেয়েছি, কীভাবে তোমরা বুঝতে পেরেছো। এখন পিবি ফ্যাক্টর দ্বারা যদি আমরা গুণ করতে হবে, কেন, কারণ আমার NPV যেহেতু আছে সুতরাং আমার কি প্রেজেন্ট ভ্যালু লাগবে, PI আছে যেহেতু আমার প্রেজেন্ট ভ্যালু লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কী করলাম, এই কিউমুলেটিভটা অনেক কী করে NCBর পরই NCB কিউমুলেটিভ করে দেখা, তারপরে পিবি ফ্যাক্টর অনেক সময় শিক্ষার্থীরা দেখা যায় কিউমুলেটিভ NCBর উপরে পিবি ফ্যাক্টর গুণ করে তাদের অঙ্ক হয় না। এর জন্য আমি কি করলাম, কিউমুলেটিভ NCBটাকে একটু দূরে সরিয়ে রাখলাম। তাহলে পিবি ফ্যাক্টর 10% পিবি ফ্যাক্টর
এক সূত্র আছে, সেই সূত্র দিয়ে আমি কি করলাম, এটা করে নিলাম। এই যে 10% পিভি ফ্যাক্টরের সূত্রটা আছে, এই যে আমি এখানে তোমরা দেখো এখানে একটা লিখে দিই, এটা পিভি ফ্যাক্টর তো 1 প্লাস কে পাওয়ার এন। এন হইল কি প্রত্যেক বছর 5 বছর প্রথম এন, দ্বিতীয় 2 1 2 3 4 5 এবার দিয়ে মান বসে, কে এর মান কত 10 বসাইলে কী হবে, এই আমাদের এই মানগুলো পিভি ফ্যাক্টরের মানগুলো 10% আর পিভি ফ্যাক্টরের মানগুলো চলে আসবে। তাহলে পিভি ফ্যাক্টরকে এনসিবিকে পিভি ফ্যাক্টর দ্বারা কি করব, গুণ করব। এনসিবিকে কি করব, পিভি ফ্যাক্টর দ্বারা গুণ করব। লক্ষ্য করো, আমরা একটু সামনে যাচ্ছি। এনসিবিকে কি করব, পিভি ফ্যাক্টর দ্বারা গুণ করব। গুণ করলে পারবে কি, পিভি অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু 1,18,000 গুণ পিভি ফ্যাক্টর 1,20,000 গুণ পিভি ফ্যাক্টর 1,32,000 গুণ পিভি ফ্যাক্টর 1,44,000 গুণ পিভি ফ্যাক্টর 1,56,000 গুণ পিভি ফ্যাক্টর 1,56,000 আমরা 2 লক্ষ টাকা ধরে একসাথে করতে পারি, হয়ে গেল। তাহলে পিভি ফ্যাক্টর আমি পেলাম, টোটাল পিবি যোগ করলে পাইলাম কত, 5,22,780, অর্থাৎ এটা হলো কি প্রেজেন্ট ভ্যালু, টোটাল প্রেজেন্ট ভ্যালু আমি লিখে ফেলছি। টোটাল প্রেজেন্ট ভ্যালু পাইলাম 5,22,780 টাকা। এখন যেহেতু পেব্যাক পিরিয়ড আছে, সুতরাং পেব্যাক পিরিয়ড হলে আমার কি লাগবে, কিউমুলেটিভ এনসিবি লাগবে। আমার কি লাগবে, কিউমুলেটিভ এনসিবি লাগবে। এর জন্য দেখো কিউমুলেটিভ এনসিবি এতে তো আমরা বিভিন্ন জায়গায় করেছি। 1,08,000 সাথে 1,20,000 যোগ 2,28,000, 2,28,000 সাথে 1,32,000 যোগ 3,60,000, 3,60,000 সাথে 1,44,000 যোগ 5,04,000, 5,00,000 সাথে 2,06,000 যোগ করলে বের হবে কত, 7,10,000। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমাদের টেবিলের কাজ শেষ। টেবিলের কাজ শেষের পথে আমরা যে জিনিসটা করব, রিকোয়ারমেন্ট 1 পেব্যাক পিরিয়ড, মূলধন পরিশোধকাল, বিনিয়োগ পরিশোধকাল। আমরা সংজ্ঞায় গেলাম না, এটা সূত্র আমরা যেটা জানি, দেখো এটা সূত্র আমরা যেটা জানি, এটা সূত্র হলো পেব্যাক পিরিয়ড। কেন, নগদান্ত প্রবাহ সমান হলে, নগদান্ত প্রবাহ অসমান হলে এই সূত্রটা বসবে, আনইকুয়াল হলে তাহলে এ প্লাস এনসিইউ মাইনাস, সূত্রে অনেক সময় সি দেওয়া থাকে, সি মানে কি কিউমুলেটিভ এনসিবি ডি, তাই না। তাহলে এখানে এ, এখন বিনিয়োগ উঠে আসার কাছাকাছি সময়, তাহলে দেখো আমার বিনিয়োগ কত, 5 লক্ষ টাকা। বিনিয়োগ কত, 5 লক্ষ টাকা। আমার বিনিয়োগ কত, 5 লক্ষ। আমি কিউমুলেটিভ বিবেচনা করব, তাহলে 5 লক্ষ। এটার কাছাকাছি কত, 3,60,000। দেখো তোমরা এটার কাছাকাছি কত, 3,60,000। 5 লক্ষ টাকার বিনিয়োগের কাছাকাছি কত, 3,60,000। আমরা দেখি, আবারও সামনে আসো। তাহলে এটার এর মান মানে 5 বছর পাইলাম কত, 3। তাহলে আমরা এর মান বসাই দিলাম কত, 3। এনসিইউ সমান আমরা জানি কত, 5 লাখ। আমরা এর মধ্যে জেনে গেলাম কিউমুলেটিভ এনসিবি সমান আমরা কত পেয়েছি, 3,60,000। দেখো একটু, আমরা কিউমুলেটিভ এনসিবি সমান পাইছি কত, 3,60,000। আমরা বসাই দিলাম 3,60,000। ডি, পরবর্তী বছরের এনসিবি। তাহলে দেখো 3 বছরের পরেরটা কত, 4 বছর পরেরটা এনসিবি কত, 1,44,000 টাকা। তাহলে ডির মান 1,44,000, ক্যালকুলেশন করে আমরা পেলাম কত, 3.97 ইয়ার্স। আমাদের মূলধন চলে আসতে সময় লাগবে কত, প্রায় 4 বছরের কাছাকাছি। এটা আমাদের কি পেব্যাক পিরিয়ড। তারপরে তোমাকে বলছে এনপিবি, যেহেতু আমরা এখানে কাজটা করে ফেলছি খুব সহজ করে সমব্যয় করে, তাহলে এনসিবি আর সূত্র দিয়ে করার দরকার নেই। এনপিবি সমান আমরা জানি টোটাল প্রেজেন্ট ভ্যালু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি অঙ্কে ছকের মধ্যে আমাদের টোটাল প্রেজেন্ট ভ্যালু কত, 5,22,780 টাকা। এটার থেকে আমরা বাদ দিব কি, এনসিইউ। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিইউ বাদ দিলে আমরা কি পাবো, নেট প্রেজেন্ট ভ্যালু। তোমরা দেখতে পাচ্ছ, দেখো এনপিবি সমান টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে আমরা বাদ দিছি এনসিইউ 5 লাখ। তাহলে আমার এনপিবি পেলাম কত, 22,780। এটা কি পজিটিভ পেলাম। যদি এনপিবি পজিটিভ হয় উক্ত প্রকল্পে বিনিয়োগ করা উচিত। তেমনিভাবে আমরা 3 নম্বর রিকোয়ারমেন্টে পেলাম কি, প্রফিটেবিলিটি ইন্ডেক্স, মুনাফা অর্জন সূচক, পিআই, যারা সংক্ষিপ্ত। মুনাফা অর্জন সূচকের সূত্রটা আরও একটু সহজ।
সেটা হলো টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমরা দেখতে পাচ্ছি টোটাল প্রেজেন্ট ভ্যালু কত, 5,22,780। এটাকে ভাগ করতে হবে এনসিইউ দ্বারা। এনসিইউ কত, 5 লাখ। আমরা এর আগে প্রথমেই বলে আসছি। তাহলে 5,22,780কে 5 লক্ষ দ্বারা ভাগ করলে রেজাল্ট হয় 1.0455 এমন আসে। তাহলে পিআইটা কি, পিআইটা একের চেয়ে কম হয় ভালো। একের চেয়ে কম হলে আমরা কি করব, বিনিয়োগ করব। একের চেয়ে বেশি হলে বিনিয়োগ করব না। এটা মোটামুটি করা যায়, তারপর আমরা করব না। তারপর দ্বিতীয় আছে এনপিআই। দেখো এটা হলো কি, প্রফিট ইন্ডেক্স। এটা হলো কি এনপিআই মানে কি, নেট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। এটা দেখো পিআইটা হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু দ্বারা, আর এনপিআইটা হবে নেট প্রেজেন্ট ভ্যালু দ্বারা। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু আমরা এর আগে পাইছিলাম কত, প্রশ্ন ঘুরে আসে দেখে আসি। নেট প্রেজেন্ট ভ্যালু পাইছিলাম কত, 22,780 টাকা। তো নেট প্রেজেন্ট ভ্যালুকে আমরা কি করলাম, 22,780কে কি এনসিইউ দ্বারা ভাগ। এনসিইউ সমান কত পেলাম, এনসিইউ সমান কত পেলাম আমরা, এনসিইউ পেলাম 5 লক্ষ টাকা। আমরা যদি এটা ভাগ করে নিই তাহলে দেখি, ক্যালকুলেটর ইউজ, যদি আমরা ভাগ করে নেই, এখন ক্যালকুলেটর পাবো না, তাহলে ক্যালকুলেটর, তাহলে আমরা কত পাই, 22,780 ভাগ 5 লাখ, তাহলে আমরা রেজাল্ট পেলাম, আমরা দেখো রেজাল্ট পেলাম কত, 0.04556। এই রেজাল্ট আমরা কি পেয়ে গেলাম। তাহলে এখন আবার দ্বিতীয় যে প্রশ্ন আছে তোমার, সারপ্লাস লাইফ, উদ্বৃত্ত জীবনকাল। উদ্বৃত্ত কথাটাই বুঝো, উদ্বৃত্ত। তাহলে প্রজেক্ট লাইফটা আমরা কত পেয়েছিলাম, প্রজেক্ট লাইফ 5 ইয়ার্স আমরা পেয়েছিলাম। দেখো প্রজেক্ট লাইফ পেয়েছিলাম আমরা কত, 5 ইয়ার্স। তাহলে আমার পেব্যাক পিরিয়ড আসছে কত, 3.79। তাহলে আমি 5 বছর হলে আমার প্রজেক্ট লাইফ, এই প্রজেক্ট লাইফ থেকে পেব্যাক পিরিয়ড বাদ দিতে হবে। তাহলে প্রজেক্ট লাইফ থেকে পেব্যাক পিরিয়ড বাদ দিলে প্রজেক্ট লাইফ কত, প্রজেক্ট লাইফ হলো 5 ইয়ার্স, এটার থেকে পেব্যাক পিরিয়ড হলো 3.97 বাদ দিলে আমার উদ্বৃত্ত জীবনকাল থাকে, সারপ্লাস লাইফ থাকে কত, 1.03 ইয়ার্স।